রাজিয়া রহমানকে দেখে রোজা আহমেদের কথাটা ভুলে গেল। মুচকি হেসে তার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো মামুনি? রাজিয়া রহমান অভিমানী কণ্ঠে বলল। তুই আর ভালো থাকতে দিলি কই? রোজা মুচকি হাসলো, তারপর বলল, এতদিন পর এসেছি, একটু আদর যত্ন করবে না? এমন অভিমান করে থাকবে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেলেন। রোজাকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ঠিক আছিস তো? সবকিছু ঠিকঠাক? নাহিদ বলে, আন্টি আপনি সবসময় এই কথাটা কেন বলেন বলুন তো? রাজিয়া রহমান হেসে বলে, রোজা তো আর যেই সেই কাজ করে না, জীবন মরণের মাঝে কাজ করে। কখন কি যে হয়ে যায় কোনো গ্যারান্টি আছে? সবসময় কতটা ভয় থাকে আমি ওকে নিয়ে। অহন এবার নুরাকে নিয়ে আসলো রাজিয়া রহমানের সামনে আর বলল, এই যে মামুনি, এই মেয়েটা আমাদের নতুন মেম্বার, নাম হলো নুরা। রাজিয়া রহমান এমনিতেই অনেক মিশুক। নুরাকে দেখে তার বেশ পছন্দ হলো। এরপর সবাই মিলে আরও অনেকক্ষণ আলাপ করলো। নুরার সাথে ইতিমধ্যে রাজিয়া রহমানের অনেক মিল হয়ে গেল। এরপরে রাজিয়া রহমান কিছু একটা ভেবে সবাইকে বলল, রোজা তোরা এখানে একটু বস, আমি একটু রান্নাঘরে যাই। নুরাকেও নিয়ে যাই, ওর সাথে আরো গল্প করব। নুরাও বেশ খুশি হলো। এদিকে কথাটা শোনা মাত্রই নাহিদের মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার পা দিয়ে অহনার পায়ে একটা টোকা দিল। এরপরে ইশারা করে কিছু একটা বোঝালো। অহনা ইঙ্গিতটা ধরতে পেরে বলল, ও হ্যাঁ আন্টি, আমিও আপনাদের সাথে গল্প করব। অনেক দিন ধরে গল্প হয় না, কি বলিস নাহিদ? আমরা আন্টির সাথে জমিয়ে গল্প করব, আর আন্টিকে রান্নাতেও সাহায্য করব। নাহিদ বলল। হ্যাঁ অবশ্যই, চলুন আমরা যাই। তারপর রোজাকে উদ্দেশ্য করে নাহিদ বলল, ম্যাম আপনি এখানে সোফায় বসুন, আমরা আসছি। আর এমনিতেও আপনি সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত হয়ে গেছেন, এখন একটু বসে বিশ্রাম করুন। রাজিয়া রহমান যেন বেশ চালাকির সাথে ধরে ফেললেন তাদের মনোভাবটা। নাহিদের কথা শোনা মাত্রই কেউ এখানে এক মিনিটও থাকলো না। সবাই দুম করে উধা হয়ে গেল। রোজা নিজের মতামতটা প্রকাশ করারও সময় পেল না। রোজাও তো কম চালাক না, তাদের চালাকিটা বেশ ভালো করেই ধরতে পেরেছে সে। মনে মনে সে বলল, দুধ কলা দিয়ে তো কাল সব পুষে রেখেছি আমি। রোজা আর চোখে আহমেদের দিকে তাকালো। আহমেদ আর একটু সাইডে গিয়ে বসলো এবং রোজাকে উদ্দেশ্য করে বলল, সুভাতে বসতে পারো। রোজা ভ্রকুচকে তাকালো। তার দৃষ্টি দেখে আহমেদ বলে উঠল, আমার পাশে বসতে বলিনি, আমার সামনের সোফাতে বসো। আহমেদের দিকে এক নজরে তাকিয়ে সে চুপচাপ সোফার এক কোণে বসে পড়ল। আসলে রোজা অনেক ক্লান্ত ছিল, এই কারণে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। মনে মনে পণ করলো এই লোকটার সাথে একটা কথাও বলবে না। কিছুক্ষণ পর কি একটা ভেবে রোজা হঠাৎ আহমেদের দিকে এক নজর তাকালো। আশ্চর্যের বিষয় এই যে আহমেদ তার দিকে তাকিয়েছিল। রোজা তাকালেও আহমেদের চোখ সরায় না, কিন্তু মুহূর্তের জন্য তাদের চোখে চোখ পড়ে, যেন সময় থেমে যায়। কিন্তু সেই মুহূর্ত দ্রুত পেরিয়ে রোজার মুখে কঠোর এক রাগী অভিব্যক্তি দেখা যায়। চোখে ঝলকানো রাগ, ঠোঁটের কোণে কঠোরতা। সে এমনভাবে তাকাচ্ছে যেন চিরকাল তাকে অপছন্দ করতে শিখেছে। কিছুটা হতবুদ্ধি হয়েও আহমেদ নিজের জায়গা ছেড়ে নড়ে না, বরং সে একই অবজ্ঞার ভঙ্গিতে তাকিয়ে থাকে রোজার দিকে। রোজার মুখে পরিষ্কার রাগ আর অভিমানের ছাপ। অনেক বছর আগে তারা দুজনেই একে অপরের জীবন ছিল, অথচ এখন তাদের সম্পর্ক শুধুই ভেঙে যাওয়ার অতীত। কিন্তু দুজনের মনে এই মুহূর্তে সব পুরনো স্মৃতি ভেসে উঠতে থাকে। রোজার মন এতটাই তপ্ত যেন সে এখনই কিছু বলতে চায়, কিন্তু নিজের ভেতরকার অনুভূতি চেপে ধরে। তার ভেতরে যত রাগ অভিমান সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আহমেদের শান্ত নির্বিকার মুখ দেখে। যতই সে বাইরে বলুক আহমেদকে ঘৃণা করে, কিন্তু সত্যি হলো এই যে সে এখনো এই মানুষটাকে পাগলের মতন ভালোবাসে। তার হৃদয় বলছে এইমাত্র আহমেদের কাছে ছুটে গিয়ে তাকে জাপটে ধরতে, কিন্তু মস্তিষ্ক এবং বিবেক বাধা দিচ্ছে। মস্তিষ্ক মনে করে দিচ্ছে তার সেই অতীতের কথা, বিবেক স্পষ্ট স্বরে বলে দিচ্ছে কোনো একজনের স্বার্থপরতার কথা। একটা অদৃশ্য টান দুজনকেই একে অপরের দিকে আকর্ষণ করছে, অথচ মুখে সেটা প্রকাশ করতে পারে না কেউই। তাদের মধ্যে ছড়িয়ে থাকা আবেগের সেই গোপন প্রবাহ এখন তাদের শাসন করছে, কিন্তু মুখে বেরোনোর ভাষা নেই। ঘরে এক ধরনের নীরব টানাপোড়েন, চুপচাপ, শুধু তীব্র, গভীর আর অসমাপ্ত। কিছুক্ষণ পর রোজা মুখে এক ধরনের ব্যাংকের হাসি এনে বলল, আজ এখানে না আসলেও পারতেন, আপনি মিস্টার সাদ আহমেদ। আহমেদও মুচকি এসে কাঁধ বাঁকিয়ে নির্বিকার গলায় জবাব দেয়, কেন? পুরনো অনুভূতি জেগে উঠেছে?
রোজা ফট করে তাকালো আহমেদের চোখের দিকে, আবার সময়ের মধ্যে চোখ ফিরিয়ে আনলো। আহমেদের চোখের দিকে সে আগে থেকেই কোনোভাবে তাকাতে পারে না। এরপরে রোজা বলল, অনুভূতি বলতে কোনো জিনিস আমার নেই, এক সময় ছিল, কিন্তু এখন কোনো ধরনের অনুভূতি আমার মনের মধ্যে নেই। আহমেদ নির্বিকার চোখে তাকিয়ে রইল রোজার দিকে। আবারও নীরবতা বিরাজ করলো সেই স্থানে। রান্নাঘরে সমস্ত তরকারির বাটি ঠিক করেছে রাজিয়া রহমান। তার পাশাপাশি হাতে হাতে কাজ করে দিচ্ছে নুরা ও আহনা। নাহিদ একপাশে বসে বসে আপেল খাচ্ছে। হুট করে নাজিয়া রহমান বলে উঠলেন, সে কি, আমি তো খেয়ালই করি। রিয়াদ কেন নেই রে? ওদের ও তোদের সাথে আসেনি? নাহিদ আপেলে কামড় বসিয়ে বলল, না আন্টি, আমাদের সাথে আসেনি, আসলে কেসের কাজ ছিল তো, চিন্তা করবেন না। আসার সময় ওকে ফোন দিয়েছিলাম, এক্ষুনি চলে আসবে হয়তো। বলতে না বলতে রিয়াদ এসে হাজির হলো রান্নাঘরে। এসে রাজিয়া রহমানকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো চলে এসেছে। ভালো আছি বাবা, তোমারই অপেক্ষায় ছিলাম। এসো বসো। রিয়াদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ব্যাপার কি আন্টি? ড্রয়িং রুমে দেখলাম আহমেদ স্যার এবং ম্যাম চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই। দেখে যেন মনে হচ্ছে শোক দিবস পালন করছে। নাহিদ একটা নিঃশ্বাস ফেলে বলল, ভাবলাম একা রেখে আসলে একটু কথাবার্তা হবে, তা না বসে বসে শোক দিবস পালন করছে। বসে বসে ঝগড়া করলেও তো হয়। সমস্ত রান্না করা তরকারি সাজিয়ে রাজিয়া রহমান একটু স্বস্তির শ্বাস ফেলে চেয়ারে বসলেন। হঠাৎ করেই নুরা বলে উঠল, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? রাজিয়া রহমান বললেন। হ্যাঁ মা বলো, কিছু মনে করবো কেন? বলো কি বলবে। নাহিদ ও রিয়াদও উৎসুক হয়ে তাকিয়ে রইল নুরার প্রশ্ন শুনতে। নুরা বেশ অস্বস্তি নিয়ে বলল, না মানে আসলে আহমেদ স্যার এবং ম্যাম। এটুকু বলতেই রাজিয়া রহমানের মুখ কালো হয়ে যায়। অহনাও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নুরা বলতে থাকে, আসলে স্যার তো অনেক ভালো মানুষ, স্যারের মতো মানুষ হয় না। মিডিয়াতেও যেমন সবার কাছে উনি অনেক সমৃদ্ধ, তার থেকে বেশি বাস্তব জীবনে উনি অনেক বেশি অমায়িক। তাও কেন ম্যাম স্যারকে পছন্দ করে না? আর অহনা আপুর কাছে শুনলাম স্যার আর ম্যামের নাকি অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন কি এমন হয়েছে যে এমন হয়ে গেল? নাহিদ হাতে থাকা আপেলটা সাইডে রেখে বলল, গুড কোশ্চেন নুরা, এটা আমারও খুব জানতে ইচ্ছে করে, কিন্তু ম্যামকে কখনো বলার সাহস হয়নি। রিয়াদও বলল, হ্যাঁ আন্টি, বিষয়টা আমারও খুব জানতে ইচ্ছা করে। আসলে হয়েছিলটা কি? এই অহনার বাচ্চা সব জানে, কিন্তু আমাদেরকে বলে না। অহনা অপ্রস্তুত হয়ে বলল, না, ম্যাম আমাকে তেমন কিছুই বলেনি। ম্যামকে আমি 3 বছর ধরে চিনি। এই 3 বছরে যা যা হয়েছে তা আমি সব কিছু জানি, কিন্তু এর আগের অতীত সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। শুধুমাত্র ম্যাম আমাকে একদিন বলেছিল যে ম্যামের নাকি স্যারের সাথে সম্পর্ক ছিল। এটা মনে হয় ভার্সিটি লাইফে, কিন্তু এরপরে কি হয়েছে ম্যাম এই বিষয়ে কাউকে কিচ্ছু বলেনি। রাজিয়া রহমান সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, সে তো অনেক বড় কাহিনী। নুরা স্বভাবতই অনেক বেশি চঞ্চল, তাই এই বিষয়ে সে কোনো রকম ভনিতা না করে বলল, আন্টি প্লিজ বলুন না, খুব জানতে ইচ্ছা করছে, এখনই বলুন প্লিজ। অহনা, রিয়াদ এবং নাহিদও সহমত পোষণ করলো। তারাও শুনতে চায় আসলে ঘটনাটা কি। রাজিয়া রহমান বলে উঠলেন, না না, আমি এগুলো বলতে পারবো না। এখন আমার সে অতীতের কথা আর মনে করতেও ইচ্ছে করে না। কিন্তু বাকিরা মানল না। রাজিয়া রহমান প্রথমে রাজি না হলেও সবার জোরাজোরিতে তিনি বলতে রাজি হলেন। আচ্ছা, আমি তোমাদের বলবো, কিন্তু তোমাদের কথা দিতে লাগবে। আমি যে তোমাদের সব বলছি এটা এখনই আহমেদ ও রোজাকে বলবে না। সবাই রাজিয়া রহমানের কথায় রাজি হলো। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, এই গল্পটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, যখন আহমেদ এবং রোজা একে অপরকে চিনত না। আহমেদের অতীতের আগে তোমাদের আগে জানা দরকার রোজার অতীতটা। তোমরা এখন যেভাবে রোজাকে দেখছো, রোজা আসলে এমন ছিল না, সে অনেক ভিন্ন ছিল। এখন তোমরা যে রোজাকে দেখছো সে অনেক কঠিন ব্যক্তিত্বের, কিন্তু আগে বরং সে অন্যান্য মেয়েদের থেকে একটু বেশি নরম ছিল। রোজার পরিবারটা অনেক মধ্যবিত্ত ছিল। রোজার মা একজন হাই স্কুলের টিচার ছিল। রোজার যখন 12 বছর বয়স
তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা রমজান ইসলাম একজন গাড়ির ড্রাইভার ছিল। কোনো এক কারণে তার বাবাও প্যারালাইজড হয়ে যায় এবং তার 2 পা একদম অচল হয়ে যায়। রোজা তার বাবা মা একমাত্র সন্তান ছিল। যখনই রোজার বাবা এরকম অচল হয়ে গেল, তখন মাত্র 17 বছর বয়সেই রোজাকে পুরো পরিবারের হাল ধরতে হয়েছিল। পুরো পরিবার বলতে তো শুধু একমাত্র তার বাবাই ছিল। তার বাবার খরচ চালানো, ওষুধপত্র, তার নিজের পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে রোজার অনেক কঠিন জীবন যাচ্ছিল। সে তবুও হার মানেনি। তোমরা হয়তো একটা কথা জানো না, রোজা অনেক ভালো গান পারে। শুধু মাত্র আহমেদি না, রোজাও অনেক ভালো গান করতে পারে। সে মাঝে মাঝে এই গান গেয়ে টাকা উপার্জন করেছে, কিন্তু কোনো রকম বড় সিঙ্গারের স্বপ্ন দেখেনি। বিভিন্ন ক্লাব বা রাস্তাঘাট অথবা ছোট ছোট অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে এসব গান গেয়েই রোজা টাকা উপার্জন করেছে। এছাড়া রোজার বাবার কিছু জমি ছিল গ্রামে। সেই জমিতে রোজা তার চাচাদের সাহায্য নিয়ে অনেক ফসল লাগিয়েছে। ফসল খুব একটা লাভ করলেও লস হয়নি। সেখান থেকে কিছু টাকা আসতো, তবে এই সমস্ত কিছু দায়িত্ব একমাত্র রোজার উপর ছিল। কিন্তু যতদিন যাচ্ছিল ততই রোজার পড়াশোনার খরচ, তার বাবার ঔষধ বেড়েই চলেছিল, যেটা রোজার পক্ষে চালানো অসম্ভব ছিল। যখন ভার্সিটিতে ভর্তি হলো, তখন সে আরো বেশি সমস্যায় পড়তে থাকলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রোজা একজন বান্ধবী ছিল, নাম হলো হুমায়রা। হুমায়রা তেমন একটা বড়লোক ছিল না, সেও রোজার মতো মধ্যবিত্ত ছিল। আসলে রোজার টাকা না থাকার কারণে তার কোনো রকম ভালো বন্ধু বান্ধবও ছিল না। জানোই তো, আজকাল টাকাই সব। যাই হোক, তো এমন করে একদিন ভার্সিটিতে সেমিস্টারের ফিস চাওয়া হলো, যেটা রোজার পক্ষে দেওয়া খুবই অসম্ভব ছিল। ভার্সিটির ফিস জমা দেওয়ার তারিখের আগের দিন, যেটা ছিল রোজার জীবনের এক নতুন মোড়। অতীত 4 বছর আগে সোনালি সকালে রোজা ভার্সিটি বারান্দায় বসেছিল। সে সময় হুমায়রা আসলো আর কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? রোজা চিন্তিত স্বরে বলল। সেমিস্টারের ফিস চেয়েছে শুনেছিস? হুমায়রা একটা শ্বাস ফেলে বলল। শুনেছি। রোজা আবারও একইভাবে বলল। 15,000 টাকা। আমি এত টাকা কোথায় পাবো? এই মাসের শেষে আমি এত টাকা এখন কোথায় পাবো বলতো? মাসের শুরুতে বাবার ঔষধে অনেক খরচ হয়ে গেছে। গ্রাম থেকে চাচা এখনও ফসল বিক্রি করে টাকাটা পাঠায়নি। আমি এখন এর মধ্যে এত টাকা কোথায় পাবো বল? হুমায়রা বলল। আমার কাছেও টাকা নেই জানিস, না হলে আমি দিতে পারতাম। আমি নিজেই চিন্তায় আছি। মা অনেক কষ্ট করে ধার দেনা করে 15,000 টাকা দিয়েছে। আগামী মাস চলতে হবে খুব কষ্ট করে আমাদের। রোজা হাত কসলাতে কসলাতে বলল। আমি কি করব বলতো? সেমিস্টারে টাকাটা না দিলে এখন এক্সামে বসতে দেবে না। হুমায়রা কিছু বলতে পারল না, চুপ রইল। সেই রাতে রোজার একটুও ঘুম হয়নি। সারা রাত টাকা কোথায় পাবে এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করেও সে কোনো উপায় খুঁজে বের করতে পারল না। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোজা কোনো রকম উপায় না পেয়ে শেষে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলো। বিশ্ববিদ্যালয়ের একটা মেঘলা সকাল। প্রতিদিনের মতন হাজারো ছাত্রছাত্রী ছুটছে। কারো ক্লাস আছে, কারো ল্যাব, আর কারো বোঝা, আর কারো সামনে সেমিস্টারের ফি জমা দেওয়ার কঠিন বোঝা। এই চাপে আজ রোজা পুরোপুরি ভেঙে পড়েছে। টাকা নেই, বাড়িতে জানাবারও উপায় নেই। কতদিন যে সে খাবারের পয়সাও ঠিকমতো জোগাড় করতে পারছে না। মাথায় শুধু একটাই চিন্তা, এই দারিদ্র, অপমান, অসম্পূর্ণতা থেকে মুক্তি পাওয়া। একটা মুহূর্তের জন্য মনে হলো সব সমস্যার সমাধান হতে পারে যদি সে শেষটা বেছে নেয়। ভার্সিটির মূল ফটকের পাশে বড় সিঁড়িটার দিকে তাকিয়েছিল রোজা, যেন সেটা তার জীবনের শেষ পথ। আর সেই পথের শেষে একটা গভীর অন্ধকার। রোজার চোখে পানি, বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। ফ্রি জমা না দিতে পারলে আর পড়াশোনা করতে পারবে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাবে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার সামনে। পা দুটো কাঁপছে, হাত দুটো যেন আর শক্তি পাচ্ছে না। নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, আর পারছি না, আমি ক্লান্ত। ঠিক তখনই দূর থেকে একজন ছেলে তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, সেই হলো আহমেদ। সেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু রোজাকে সে আগে কখনো দেখেনি। আজ হঠাৎ কেন যেন তার চোখ আটকে গেল রোজার দিকে। রোজার দৃষ্টি, তার অবস্থা দেখে আহমেদের মনে কিছু একটা সন্দেহ হলো। যেন কষ্টে ভেঙে পড়েছে মেয়েটা। তার হাবভাব মোটেই ঠিক লাগছে না তার। রোজা যখন ফটকের সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়াচ্ছিল, তখনই আহমেদ বুঝতে পারলো আসলে রোজার মনোভাবটা কি। আহমেদ বলে উঠল, ওহ শিট, এই মেয়ে, ওখানে দাঁড়াও।
আর এক মুহূর্ত দেরি না করে আহমেদ দ্রুতগতিতে ছুটে গিয়ে রোজার হাতটা ধরে ফেলল। টেনে নিয়ে এলো রোজাকে। রোজা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আমি আর বেঁচে থাকতে চাই না, ছেড়ে দিন। আমাকে কেন ধরছেন? ছাড়ুন। এই মেয়ে, কি করতে যাচ্ছিলে তুমি? আহমেদের কণ্ঠে হতবাক হওয়ার সাথে সাথে রাগও ছিল। রোজা চমকে উঠে তার দিকে তাকালো, তার এক হাত ধরে থাকা সুদর্শন পুরুষের দিকে। রোজার চোখে নীরবতার সঙ্গে মিশেছিল হতাশার আর অসহায়ত্ব। আমাকে ছেড়ে দিন। কাঁপা গলায় বলল রোজা। রোজার কথায় আহমেদ যেন আরও বেশি রেগে গেল। সে রোজার হাতটা আরও বেশি জোরে চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি তুমি? এদিকে তাকাও, দেখো তো, তোমাকে এই ভার্সিটির মনে হচ্ছে? কি 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 করতে যাচ্ছিলে? হ্যাঁ, মাথা ঠিক নেই নাকি? আহমেদের ধমকে রোজা একটু কেঁপে উঠল। এরকম অচেনা অজানা ব্যক্তির ধমক তার কাছে একটু বেশি ভয়ানক মনে হলো। রোজা তার চেপে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, হাতে ব্যথা লাগছে তো, ছেড়ে দিন না। আহমেদ ব্যঙ্গ করে বলল, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগতো না? মরে গেলে তো ব্যথা থাকতো না। রোজা নীরব থাকলো। তার ভীষণ রকম কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। আহমেদ আবারও রাগে জোরে বলে উঠল, তুমি আত্মহত্যা করতে চাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবারও ভেবেছো কি কি হতে পারতো? এটা সমাধান নয়। তুমি কি ভুল করতে যাচ্ছিলে? তুমি নিজের জীবনে কতটা মূল্য, তুমি তুমি কি একবারও ভেবেছো নিজের জীবনের মূল্য নেই তোমার? মরার খুব শখ? রোজা কোনো উত্তর দিল না, কিন্তু কিছুক্ষণ পর সে তার কান্না আটকাতে ব্যর্থ হলো। হু করে কাঁদতে শুরু করলো সে। অঝরে পড়তে থাকলো এতদিনে জমিয়ে রাখা চোখের পানি। রোজা চোখে পানি থেকে আহমেদ যেন একটু নরম হলো। ছেড়ে দিল চেপে ধরে রাখা রোজার হাতটা। নিজেকে একটু ধাতস্থ করে আহমেদ নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রোজা চোখের পানি মুছে আহমেদের দিকে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোজা। আহমেদ এবার রোজাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল। পুরো নাম? রোজা এবারও হাত কসলাতে কসলাতে বলল, আফরোজা জেরিন রোজা। আহমেদ এবার ফটাফট প্রশ্ন করতে থাকলো, কোন ইয়ারে তুমি? কোন ডিপার্টমেন্ট? বাসা কোথায় তোমার? বাবা কি করে? এতগুলো প্রশ্ন এক সেকেন্ডের মধ্যে রোজার এক কান্দে ঢুকে অন্য কান্দে বেরিয়ে গেল। সে তার ভেজা চোখের পাপড়ি নাড়িয়ে দুবার পলক ফেলল, যেন তার অপর প্রান্তে বিস্ময়কর কিছু আছে। রেস্টুরেন্টের টেবিলের এক প্রান্তে কাচুমাচু করে বসে রয়েছে রোজা, অপর প্রান্তে তার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে আহমেদ। দেখে যেন মনে হচ্ছে রোজা চুরি করতে গিয়ে আহমেদের কাছে ধরা খেয়েছে। রোজা ক্ষণে ক্ষণে আবার এক পলক করে আহমেদের দিকে তাকাচ্ছে। সে আসলে আহমেদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আহমেদ দ্বিতীয়বারের মতন জিজ্ঞেস করলো, কি হলো, বলছো না কেন? রোজা মাথা নিচু করে বলল। কি বলবো? আহমেদ স্থির কণ্ঠে বলল, মরতে গিয়েছিলে কেন? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, এই জন্য মরার শখ হয়েছিল? নাকি ভার্সিটির নাম বদনাম করতে যাচ্ছিলে? রোজা তাৎক্ষণিকভাবে বলে উঠল। না না, তা হবে কেন? আহমেদ বুঝতে পারলো যে মেয়েটা বেশ ভালোই বোকাশোকা, অনেক সহজ সরল মেয়ে সে। এই কারণে আহমেদ তার কঠিন ব্যক্তিত্বটাকে লুকিয়ে রেখে আর একটু নরম হয়ে বলল। কি হয়েছে? রোজা চোখ তুলে তাকালো। এমন হয়েছে যে আত্মহত্যা করতে গিয়েছিলে? রোজা এবার উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। যদিও একজন অচেনা ব্যক্তিকে এভাবে সব বলতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে উপায় নেই। আহমেদ তার সিনিয়র, ভার্সিটিতে সিনিয়রকে সম্মান করা বাধ্যতামূলক। কিছুটা ভয় নিয়ে রোজা সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। সবকিছু শুনে আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর বলল, কত টাকা লাগবে? রোজা একটু সময় নিয়ে বলল, 15,000। আহমেদ তার পকেটে হাত ঢুকালো মানিব্যাগ বের করার জন্য। রোজা বিষয়টা বুঝতে পারল না। আহমেদ তার মানিব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে এগিয়ে দিল রোজার দিকে। রোজা একবার টাকাটার দিকে তাকালো আর একবার আহমেদের দিকে তাকালো। আহমেদ ইশারা করে রোজাকে টাকাটা নিতে বলল। রোজা তাও চুপ রইল। আহমেদ এবার বলে উঠল, আপাতত এই 5,000 টাকা রাখো, বাকি টাকাটা বিকেলবেলা দিয়ে দেবো তোমাকে। এখন আমার কাছে টাকা নেই, বাড়িতে আছে। রোজা তৎক্ষণিকভাবে হাত নাড়িয়ে বলে উঠল। না না, টাকা লাগবে না। আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আহমেদ চোখ রাঙিয়ে বলল, নিতে বলেছি, নেবে। এত কথা কিসের? নাও। রোজা চিন্তায় পড়ে গেল।
সে কোনোভাবেই এইভাবে তার সিনিয়রের কাছ থেকে টাকা নিতে পারবে না। আহমেদ এবার বলল, তুমি টাকাটা নিবে নাকি তোমাকে ভার্সিটি থেকে রেস্টিকেট করার ব্যবস্থা করব? রোজা এবার ভয় পেল। কি আজব লোক রে বাবা, টাকা নিতে বলছে, আবার না নিলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছে। রোজা কোনো উপায় না পেয়ে কাপা কাপা হাতে আহমেদের বাড়িয়ে দেওয়া টাকাটা নিল। আহমেদ মানিব্যাগ পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, বিকেলবেলা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। বলে আর এক মুহূর্ত থাকলো না সে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার আগে আরেকবার মুখ ঘুরিয়ে বলে উঠল, বিকেলবেলা যদি তোমাকে ভার্সিটির বাইরে না পাই তাহলে তাহলে মনে করো কাল থেকে আর আসতে হবে না, ভার্সিটিতে আসা বন্ধ হয়ে যাবে তোমার। রোজা একটা শুকনো ঢোক গেল। আহমেদের প্রস্থানের পর রোজা তার হাতের মুঠোয় মুচড়ে থাকা টাকাটার দিকে তাকালো। প্রথমে একটু অস্বস্তি হলো, পরে মনের মধ্যে এক ভালো লাগা কাজ করলো তার। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে এভাবে কাউকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে, তা আবার একটা অচেনা মেয়ের জন্য। রোজা সযত্নে টাকাটা তার ব্যাগে ঢুকালো। এরপরে তাকিয়ে রইল আহমেদের চলে যাওয়ার দিকে। ঠিক এইভাবেই দেখা হয়েছিল আহমেদ ও রোজার। এটাই ছিল তাদের প্রথম দেখা। এভাবে শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন সূচনা, এক নতুন প্রণয়ের গল্প। বর্তমান কি হলো আন্টি, চুপ করে গেলেন যে? তারপর বলুন। উৎফুল্লে বলে উঠল নাহিদ। রাজিয়া রহমান হুঁশে এলেন আর বললেন, আর বলতে হবে? অহনা বলে উঠল, অবশ্যই আন্টি, কি যে বলেন না, এখনো তো আসল কাহিনী শুরুই হলো না। রাজিয়া রহমান বললেন, এই গল্প শুরু করলে আজ রাতেও শেষ হবে না, সারা রাত লাগবে শেষ করতে। রিয়াদ একটু চিন্তিত হলো, এটা সত্যি। তারপর বলল, আচ্ছা আন্টি, আজ যদি আমরা আপনার বাসায় থাকি তাহলে কোনো প্রবলেম হবে? রাজিয়া রহমান বললেন, না, একদম প্রবলেম হবে না, কিন্তু রোজা তোমাদেরকে থাকতে দিবে কি? নাহিদ বলল, সেটা আপনি আমাদের ওপর ছেড়ে দিন আন্টি। এর মধ্যেই রোজা হাঁক ছাড়ল। কি হলো মামুনি, তাড়াতাড়ি করো প্লিজ, বাড়িতে যেতে লাগবে। নুরা বলল, চলেন আন্টি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, এরপর স্যার এবং ম্যামকে বিদায় করি, তারপর আমরা বাকি কাহিনী শুনবো। রাজিয়া রহমান সবাইকে খেতে দিল। খাওয়ার এক পর্যায়ে রাজিয়া রহমান যখন মাছের মাথাটা রোজার প্লেটে তুলে দিতে চাইল, তখন রোজা বলে উঠল, না মামুনি, দিও না, আমি মাছের মাথা নেব না, যার পছন্দ তাকে দাও। আহমেদ মুচকি আসলো। রাজিয়া রহমানও বুঝতে পারলেন রোজা কি বলতে চাচ্ছে। তিনি মাছের মাথাটা আহমেদের প্লেটে তুলে দিলেন। একটু পরে আহমেদ বলে উঠল, এই ব্যাপার মামনি, তুমি আমাকে মুরগির কলিজাটা কেন দিয়েছো? যার পছন্দ তাকে দিতে পারতে। বলতে বলতে আহমেদ নিজের প্লেট থেকে কলিজার টুকরোটা রোজার প্লেটে দিয়ে দিল। রোজা ভ্রু কুচকে তাকালো আহমেদের দিকে। আহমেদ এবং রোজার এসব কাণ্ড দেখে সবাই মুচকে আসলো। এদিকে নুরার তো পেটের মধ্যে খাবারটাও যাচ্ছে না। সে তো অস্থির হয়ে আছে সেই অতীতের কাহিনী শোনার জন্য। একটু পর আহনা বলে উঠল, ম্যাম, আজ আমরা এখানেই থাকবো ভাবছি। রোজা খাওয়া থামিয়ে বলল, কোন দুঃখে? আহমেদ চোখের ইশারা করতে রাজিয়া রহমান বলে উঠলেন, আমি থাকতে বলেছি তাই। একদম ওদের কিছু বলবি না রোজা, আজ আমার খুব একা একা লাগছে। তোকে থাকতে বললেও তো থাকবি না, কাজের বাহানা দেখাবি। ওরা অন্তত আজ আমার সাথেই থাক। রোজা কিছু বলল না। অহনা বলে উঠল, ম্যাম, ভোর হলেই চলে যাব, সত্যি। রোজা এবার ছোট করে বলল, ঠিক আছে, সকাল 6টার আগে ফ্ল্যাটে চলে আসবে। আহমেদ এবং রোজা চলে যাওয়ার পর নাহিদ, অহনা, রিয়াদ, নুরা তারা চারজনই রাজিয়া রহমানকে ঘিরে বসেছে। বারান্দায় মাদুর বিছিয়ে দিয়ে রাজিয়া রহমান মাঝখানে বসে আছে এবং তাকে গোল করে ঘিরে ধরে রেখেছে তারা। অহনা এবার উৎসুক হয়ে বলল, আচ্ছা আন্টি, তারপর স্যার আর ম্যামের প্রেমটা কিভাবে হয়েছিল? রাজিয়া রহমান একটু অপ্রস্তুত হলেন। যতই হোক তাদের দুজনকে তিনি ছেলে মেয়ের মতো দেখেন। তাদের প্রেমের কথা তিনি বলতে একটু অস্বস্তি বোধ করছেন। রিয়াদ বলে উঠল, আন্টি বলুন প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমাদের জানাটা খুব দরকার। নুরা বলল, সবার আগে এটা বলুন, স্যার আগে ম্যামের প্রেমে পড়েছিল নাকি ম্যাম আগে স্যারের প্রেমে পড়েছিল? রাজিয়া রহমান এবার মুচকি এসে বললেন, তারা যে আগে কে কার প্রেমে পড়েছিল সেটা আমিও জানি না, কারণ তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছিল সেটা তারা নিজেরই জানতো না। রাজিয়া রহমান আবারও ডুব দিলেন অতীত।
15,000 টাকা রোজাকে দেওয়ার পর আহমেদ আর রোজার সাথে দেখা করেনি, কিন্তু ভার্সিটিতে রোজা অনেক খোঁজ নিয়েছে আহমেদের বিষয়ে। তার মনে কৃতজ্ঞতা বোধ রয়ে গেছে। যত এইভাবে এমন দিনে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে লোকটা, একটা ধন্যবাদ তো তার পাওনা থাকেই। কিন্তু রোজা আহমেদের দেখাই পেল না। ফিস জমা দেওয়ার কয়েকদিন পর রোজা ক্যান্টিনে আহমেদের দেখা পেল। আহমেদ হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজ করছে এবং তার আশেপাশে তার বন্ধুরা সব গল্প করছে। রোজার ইচ্ছে হলো সেখানে গিয়ে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু এতগুলো ছেলের মাঝে যেতে সে অস্বস্তি বোধ করলো। ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ হলে রোজা ক্যান্টিন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিল, কিন্তু আবারও তার মন চলে গেল আহমেদের দিকে। রোজা আহমেদের সাথে খুব করে কথা বলতে চাইছে, একটা ধন্যবাদ দিতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। রোজাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হুমায়রা বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। রোজা বলল, ওনাকে ধন্যবাদ দেওয়ার উচিত রে, অনেক দিন ধরেই যাচ্ছি কিন্তু সুযোগটা পাচ্ছি না। হুমায়রা বলল। তাহলে চল ধন্যবাদ দিয়ে আসি। রোজা চোখ বড় করে বলল। এতগুলো ছেলেদের মাঝে হুমায়রা হেসে ফেলল আর বলল, তুই এত ছেলেদের ভয় পাস কেন বলতো? ক্যান্টিনে কয়জন আছে? চল, কিচ্ছু হবে না। হুমায়রা রোজাকে টানতে টানতে আহমেদের কাছে নিয়ে এলো। দুজন মেয়েকে এদিকে আসতে দেখে আহমেদের একজন বন্ধু সিয়াম চোখের ইশারা করে আহমেদকে পেছনে দেখতে বলল। আহমেদ পেছনে ঘুরে রোজাকে এখানে দেখে অবাক হলো না, কারণ রোজা যখন ক্যান্টিনে ঢুকেছে তখনই সে আহমেদের চোখে পড়েছিল। গিটারটা সাইডে রেখে সে রোজাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কিছু লাগবে? রোজা আমতা আমতা করা শুরু করলো। তার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। এই লোকটার সামনে আসলে কেন যে এখন রোজা জবান বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না, কিন্তু নিজেকে তখন খুব দুর্বল প্রাণী মনে হয়, যেন মনে হয় বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলে উঠল, আসলে ভাইয়া, ও আপনাকে কিছু বলতে চাচ্ছে। ব্যাস, রোজার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এইভাবে বলার কি দরকার ছিল? আহমেদ এবার হুমায়রার থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো আর বলল, কি বলবে? রোজা এক পলক আহমেদের দিকে তাকিয়ে বলল, আসলে সেই দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। আর আমার আমার এখন অত টাকা কাছে নেই, তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। আহমেদ যেন পছন্দ হলো না রোজার এই কথা। ভ্রুকুচকে বুকে হাত গুজে সে বলে উঠল, তুমি একথা বলতে এখানে এসেছো? রোজা ওপর নিচ মাথা নাড়ল। সে তো এই কথা বলতে এসেছিল। আহমেদ বলল, টাকাটা এখনই দিতে লাগবে না, যখন খুশি দিও, কিন্তু ঋণ শোধ করার ব্যাপারটা তুমি এখনই কমপ্লিট করতে পারো। আহমেদের এই রকম কথা শুনে তার বন্ধুরা ফিসফিস শুরু করলো। সিয়াম তো বলে উঠল, ব্যাপার কি দোস্ত, এই ছেলেটা তো কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলে না, আজ এই মেয়েটার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন? ভূতে ধরছে নাকি? বাকিরাও একই চিন্তায় মগ্ন, তাদেরও উত্তর জানা নেই। আসলে আহমেদ বরাবরই মেয়েদেরকে এড়িয়ে চলে। আহমেদের কথা শুনে রোজা না বুঝে তাকিয়ে রইল আহমেদের দিকে, তারপর বলল, কিভাবে? আহমেদ মুচকি হেসে বলল, আমার সাথে 1 কাপ কফি খেতে হবে এবং তোমার ফোন নাম্বারটা দিতে হবে। এইবারে আহমেদের সমস্ত বন্ধুর মুখ একদম হা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আহমেদ কবে থেকে এরকম হ্যাংলা হলো? সিয়াম তো এবার বলে ফেলল, এই বেটা, এটা কি বলছিস? আমি এতক্ষণ কনফিউজ ছিলাম, কিন্তু আমি এবার শিওর একে জিনে ভূতে ধরেছে ভাই। বাকিরা তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কথা বলা বন্ধ করে দিয়েছে। আহমেদের কথা শুনে এবার রোজা বলল, কার নাম্বার? আমার? আহমেদ বিরক্ত হয়ে বলল, না, তোমার না, তোমার পাশের বাসার আন্টির মেয়ের নাম্বার। আহমেদের এমন কৌতুকে এবার তার বন্ধুরা অবাক হওয়া ভুলে গিয়ে হু হা করে হেসে উঠল। হুমায়রাও হাসি আটকে রাখতে পারল না, সেও ফিক করে হেসে ফেলল। রোজা কিছুটা লজ্জা পেল আর আস্তে করে বলতে শুরু করলো, নাম্বারটা নেই? আহমেদ ফোন বের করে রোজার নাম্বারটা নিয়ে নিল। এরপরে রোজার নাম্বারে মিসড কল দিল। রোজার ফোন হাতেই ছিল। আহমেদ বলল, সেভ করে রাখো। রোজা বলল, মানে একটা কথা। আহমেদ ভ্রুকুচকে তাকালো। রোজা বলল, কপিটা কি এখনই? আহমেদ মুস্কি হাসলো আর বলল, না, এখন না, ভার্সিটি শেষে আমার জন্য বাইরে অপেক্ষা করবে।
যদি আমার জন্য অপেক্ষা করে চলে গিয়েছো তাহলে আমি ভেবে নিব তোমার মতো অকৃতজ্ঞ এই গোটা দুনিয়াতে নেই। রোজা এবার অসহায় চোখে তাকালো। সে কখনোই অকৃতজ্ঞ না। অবশ্যই ভার্সিটির বাইরে অপেক্ষা করবে আহমেদের জন্য। রোজা আবারও হাত কসলাতে কসলাতে বলল। আর একটা কথা, আহমেদ স্বাভাবিকভাবে বলল। কি? রোজা বলল। নাম্বার নেওয়া এবং কফি খাওয়ানোর সাথে ঋণ পরিশোধের কী সম্পর্ক? কফির টাকাটা না হয় আমি দিলাম, কিন্তু নাম্বার নেওয়ার সাথে ঋণ পরিশোধ মিলছে না তো। আহমেদ রহস্যময়ী হেসে বলল। সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও। রোজা মাথা নাড়িয়ে হুমায়রাকে নিয়ে চলে গেল। তাদের চলে যাওয়ার পর সিয়াম বলে উঠল। কী রে বন্ধু, ব্যাপারটা কি? কখনো কোনো মেয়ের সাথে কথা বলিসনি, আর হঠাৎ এমন বোকা টাইপের একটা মেয়ের সাথে কথা বললি, আবার নাম্বারটাও নিয়ে নিলি। বিষয়টা তো ঠিক ঠেকছে না আমাদের কাছে। আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ বলে উঠল। ব্যাপার কি? তোর হাব ভাব তো আমি ঠিক দেখছি না, এই সত্যি করে বলতো। আহমেদ একবার তাকালো রোজার প্রস্থানের দিকে। রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে আহমেদ মাথা চুলকে বলল। মেয়েটা একটু ভিন্ন। সবাই হো করে উঠল। তৌসিফ বলে উঠল। ও আচ্ছা, কি এমন দেখলি যে ভিন্ন মনে হলো? আহমেদ জবাব দিল না। যেদিন আহমেদ রোজাকে আত্মহত্যা করতে গিয়ে বাঁচিয়েছিল, সেই রাতে আহমেদের ঘুমই হয়নি। চোখ বন্ধ করে চোখের সামনে ভেসে উঠেছিল রোজার মুখশ্রী। বারবার রোজার কথা মনে পড়ছিল। বারবার মনে পড়ছিল সেই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখিজোড়া। চোখের পানিতে ভিজে থাকা সেই নেত্রপল্লব মনে করেই আহমেদের সেদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল। এর কারণ কি আহমেদ নিজেও জানে না, কিন্তু রোজাকে নিয়ে এই কয়েকদিনে তার অনেক হ্যালুসিনেশন হয়েছিল। যেদিকে তাকাচ্ছিল সেদিকেই রোজাকে দেখতে পাচ্ছিল। এই অদৃশ্য পিছু টান থেকে বাঁচতে সে এই কয়েকদিন ভার্সিটিতেই আসেনি, কিন্তু তবুও ভাগ্যের লিখন কি খণ্ডানো যায়? ঠিক এভাবেই শুরু হয়েছিল তাদের নতুন গল্প। এইভাবেই চলে যায় আরও কয়েকটা মাস। এই কয়েকটা মাসে আহমেদ এবং রোজা দুজনেই অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু সেই রকম ক্লোজ না। শুধু একটু পরিবর্তন হয়েছে যে রোজা এখন আগের মতো আহমেদের সাথে কথা বলতে এত ভয় পায় না। তারা আসলে দুজন দুজনকে খুবই ভালোবাসে। তারা সেটা নিজেরাও জানতো, কিন্তু কখনো প্রকাশ করতে পারতো না। রোজা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারতো না ভয় এবং লজ্জায়, আর আহমেদ ভালোবাসা প্রকাশ করতে পারতো না কারণ সে নিজেই কনফিউজ ছিল। আহমেদ প্রায় ভাবতো এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু, নিজেই উত্তর পেত না। এই কারণে সেও নিশ্চিত ছিল না, না হলে সে কবে রোজাকে প্রপোজ করে দিত। এদিকে আহমেদ নিশ্চিত না হলেও আহমেদের হাবভাব কাণ্ডকলাপ দেখে আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ ঠিকই বুঝে ফেলল যে আহমেদ রোজাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ছেলে তো সেটা মানতে খুব নারাজ। এর মধ্যে আহমেদ এবং রোজার মধ্যে কাঁটা হিসেবে আগমন করেছিল সারিয়া নামে একটি মেয়েটি আহমেদের ক্লাসমেট। সে সবসময় শুধুমাত্র আহমেদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তাকে ধমক দিলেও সে নির্লজ্জের মতন আহমেদের সাথেই থাকার চেষ্টা করে। বিষয়টা আসলে রোজা জানতো না, কারণ ও মনে করতো সারিয়া আহমেদের বন্ধু। একদিন আহমেদ একটি গল্পের বই রোজাকে পড়তে দিয়েছিল। রোজা সেটি ফেরত দিতে আহমেদের ক্লাসে গিয়েছিল, কিন্তু আহমেদের কাছে যাওয়ার আগে তাকে আটকে দিয়েছিল সারিয়া এবং বলেছিল কোথায় যাওয়া হচ্ছে। যেহেতু সারিয়া রোজার সিনিয়র, তাই সে ভদ্রতার সহিত বলল, আপু, ওনার বইটা ফেরত দিতে চাইছিলাম। সারিয়া যেন বিরক্ত বোধ করলো। তারপর মুখ কুঁচকে বলল, আমাকে দাও, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, ও এখন ব্যস্ত। রোজা সহজ সরল মনে কথা না বাড়িয়ে বইটি এগিয়ে দিয়েছিল সারিয়ার দিকে। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেখানে রোজা এবং আহমেদের মাঝে সারিয়া মাঝে মাঝে ঢুকে যায়, কিন্তু রোজা সেটাকে নেগেটিভভাবে দেখেনি। আর আহমেদও জানতো না যে সারিয়া মাঝে মাঝে রোজাকে হুমকি দিত আহমেদের কাছাকাছি না যাওয়ার জন্য। আহমেদের না জানাটাই যেন কাল হয়ে দাঁড়ালো। এরকমই একদিন বিকেলবেলায় আহমেদ রোজাকে কল করে। রোজা তখন তার কাপড় ধুয়ে দিচ্ছিল। রিংটং শুনে সে দ্রুত গতিতে হাত ধুয়ে সে ফোন তোলে, কারণ সে খুব ভালো করে জানে এই সময় আহমেদ কল করবে। কেন জানে আহমেদ কল করলে তার বুকটা ধুকপুক করে। কলটা ধরার সাথে সাথেই আহমেদ বলল, কি করছো? ব্যাস, রোজার বুকে শীতল হাওয়া বয়ে গেল। আহমেদ সবসময় কল করে প্রথমে এই কথাটাই তাকে বলে, আর এই ছোট কথাতে রোজা কেন জানি খুব শান্তি অনুভব করে। রোজা নিজে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমার কাপড় ধুচ্ছিলাম। আহমেদ বলল, আজ রাতে একটু আসতে পারবে? রোজা চিন্তিত স্বরে বলল, কোথায় আর কেন? আহমেদ বলল, আসলে আমাদের বন্ধুরা মিলে আমরা সবাই একটা ছোট পার্টির অ্যারেঞ্জ করেছি একটা রেস্টুরেন্টে। আমরা সবাই খেতে যাব সেখানে।
দু একজন জুনিয়রও থাকবে, যেমন সিয়ামের গার্লফ্রেন্ড মানে তোমার ক্লাসমেট দিয়া থাকবে। তারপর তৌসিফের গার্লফ্রেন্ড মানে তোমার বেস্ট ফ্রেন্ড হুমায়রা থাকবে। তাহলে তো তুমি যেতে পারো, তাই না? রোজা একটু লজ্জা পেল। সে খুব ভালো করেই বুঝতে পারছে সবাই জোড়া জোড়া হয়ে যাবে দেখে আহমেদ তাকে যেতে বলেছে। বিষয়টা বুঝতে পেরে রোজা লাজুক হাসলো আর বলল, ঠিক আছে আমি যাব। কটার সময় যেতে লাগবে আর কোথায়? আহমেদ বলল, তুমি সন্ধ্যে 7টার সময় তৈরি হয়ে থেকো, আমি তোমাকে বাড়ি থেকে ড্রপ করে নিব। রোজা ঠিক আছে বলে কলটা কেটে দিল। এর মধ্যে রোজার বাবা রমজান ইসলাম বলে উঠলেন, কি ব্যাপার মা, কে ফোন দিয়েছিল? রোজা বলল, ওই যে আমার ওই ভার্সিটির সিনিয়র, বলছিলাম যে তোমাকে আমার পরীক্ষার ফিস দিয়েছিল। রমজান আলী মনে করার ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি নাম ছিল, আহমেদ, সাদ আহমেদ মনে হয়, তাই না? রোজা মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। আজ নাকি রেস্টুরেন্টে ছোট্ট পার্টি অ্যারেঞ্জ হবে, সেখানে জুনিয়ররা থাকবে। উনি আমাকে ইনভাইট করলেন। রমজান ইসলাম বলল, বাহ, বেশ তো, সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস। রোজা মাথা নাড়ালো। আসলে আহমেদকে রমজান ইসলাম খুব ভালো করে চেনেন। রোজা বরাবরই তার বাবাকে সমস্ত কিছু খুলে বলে। যেদিন আহমেদ তার পরীক্ষার ফি জমা দিয়েছিল সেদিনই রোজা তার বাবাকে সব খুলে বলেছিল, কিন্তু আত্মহত্যা করার বিষয়টা লুকিয়ে রেখেছিল। এরপরে একদিন আহমেদ তাদের বাসায় আসে এবং রমজান ইসলাম আহমেদের সাথে খোঁজ গল্প করে। ছেলেটাকে রমজানের বেশ পছন্দ হয়, এই জন্য এই রাত্রেবেলা রোজাকে যেতে অনুমতি দিচ্ছে, কারণ তার বিশ্বাস আহমেদ তো আছেই। কিছুক্ষণ পর রমজান ইসলাম বলে উঠল, ওকে মনে হয় আমি অনেক কষ্ট দেই, তাই না রে মা? এই বুড়ো অচল ব্যাপারটার সমস্ত খরচ চালাতে, আবার তোর পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয় তোর। রোজা কোমরে 2 হাত রেখে বলল, তুমি আবার শুরু করলে বাবা? মেয়ের বাচ্চামো দেখে রমজান ইসলাম হেসে ফেললেন। তিনি হুইল চেয়ারটা ঘুরিয়ে বিছানার কাছে যেতে যেতে বললেন, আমাকে একটু বিছানায় শুয়ে দে, আমি ঘুমিয়ে পড়ি, তুই আসলে উঠবো। রোজা তার বাবাকে ধরে হুইল চেয়ার থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। রমজান ইসলাম বলল, তুই আমার জন্য অনেক করছিস রে মা, তোকে যে আমি কি দিব আমি কিচ্ছু জানি না। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে অজস্র দোয়া করি যেন আল্লাহ তোকে অনেক সুখে জীবন দেয়, যেন আমার আর তোর মায়ের মতো এরকম জঘন্য ভবিষ্যৎ তোর না হয়। তোর জন্য অনেক সুন্দর রঙিন একটা ভবিষ্যৎ হোক, এটাই আমার একমাত্র চাওয়া, জানিস? রোজা কিছু না বলে নীরব থেকে তার বাবার বুকে মাথা রাখলো। একটু পরে বলল, তুমি রাতের খাবারটা এখনই খেয়ে নাও বাবা, আমার আসতে যদি দেরি হয়। আহমেদের অনুরোধে রোজা সেদিন নিজেকে সাজিয়েছিল এক বিশেষ আভায়, যেন আকাশে নীলও তার সঙ্গে একাকার হয়ে গিয়েছে। নীল রঙের শাড়ি, যা আহমেদের সবচেয়ে পছন্দের, স্নিগ্ধ অথচ গভীর মায়া ছড়িয়ে দিয়েছিল তার চারপাশে। শাড়ির প্রতিটি ভাঁজ যেন এক একটি অনুচ্চারিত কবিতা, যা আহমেদের হৃদয়ের অন্তরে প্রবেশ করে তার ভালোবাসার গভীরতা জাগিয়ে তুলেছিল। চোখের কোণে সেই কোমল হাসি আর রেশমের মতো নীল শাড়ির আঁচলে জড়িয়ে থাকা তার শ্যামলা ত্বক, সব মিলিয়ে যেন এক অমরিন সৌন্দর্য রচনা করেছিল। আহমেদ যখন রোজার বাড়ির সামনে এসে দাঁড়ালো, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানতো তার প্রিয় নীল রং রোজাকে আরও অপরূপ করে তুলবে, কিন্তু এমন সৌন্দর্য, এমন মুগ্ধতা সে কল্পনাও করতে পারেনি। রোজা যখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, আহমেদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। নীল শাড়ির আঁচল যেন তার চারপাশে এক মোহময় আভা তৈরি করেছিল, যা সূর্যাস্তের নরম আলোয় আরও গাঢ় হয়ে উঠেছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মৃদু অথচ সুনির্দিষ্ট, যেন পৃথিবীর ভারসাম্যই বদলে দিচ্ছে। আহমেদ তার দৃষ্টি সরাতে পারছিল না। তার মনে হলো এই মুহূর্তটা চিরস্থায়ী হয়ে যাক। মুগ্ধতায় ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আহমেদের। সেই মুহূর্তে শহরের কোলাহল ম্লান হয়ে গিয়েছিল। গাড়ির ইঞ্জিনের শব্দও যেন প্রকৃতির নিস্তব্ধতার মতো ঠেকছিল। রোজা গাড়িতে উঠে বসতেই তাদের মধ্যে এক অদৃশ্য স্পন্দন তৈরি হলো, যা ছিল পরস্পরের সান্নিধ্যের আনন্দ। কেউ কারোর সাথে কথা বলল না। আহমেদ রোজার প্রতি মুগ্ধতায় হারিয়ে গিয়ে কথা বলল না, আর এদিকে রোজা লজ্জায় কথা বলল না। লোকটা কেমন অসভ্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আহমেদ মুচকে সে গাড়ি স্টার্ট দিল। মেয়েটার সাথে এখন কথা না বলাই ভালো। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস রোজার চুলের মধ্যে খেলা করছিল, আর আহমেদ তাকে এক দৃষ্টিতে দেখছিল। তাদের মধ্যে তখন কথা প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাতে সব বলা হয়ে যাচ্ছিল।
তারা গাড়িতে চলতে থাকলো সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে, কিন্তু মনে মনে তারা যেন কোনো অজানা অলিখিত অনুভূতির পথে পা বাড়িয়েছিল। এই রাতেও রেস্টুরেন্টে আলোর ঝলমলে পরিবেশ। আহমেদ এবং রোজা গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ আহমেদ ধীর কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরে আসতে বলাটা আমার ভুল হয়েছে। রোজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? খুব খারাপ লাগছে? আহমেদ একটু থেমে গভীর এক দৃষ্টিতে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, লাগছে। তোমাকে এতটাই খারাপ লাগছে যে আমার নিঃশ্বাসটা থেমে গিয়েছে, হৃদস্পন্দন থমকে গিয়েছে আমার, যেন চারপাশের সবকিছু থমকে গেছে কেবল কেবল তোমার এই উপস্থিতি ছাড়া। ভাবছি এই পার্টিতে সবাই কিভাবে সামলাবে। যদি আমার মতো তাদেরও নিঃশ্বাস থেমে যায়, আমি তো এটা মেনে নিতে পারবো না। রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে বুঝতে চেষ্টা করলো যে তাকে কি সত্যি খারাপ লাগছে, নাকি এটা আহমেদের কোনো গভীর প্রশংসার কৌশল। কিন্তু তার ছোট্ট মাথায় এটা ঢুকলো না। দুঃখী মনে নিজেকে আরেকবার পরখ করে নিল সে। আহমেদ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোমাকে এখন দেখা না গেলেই বোধ হয় আমার জন্য সবচেয়ে বেশি ভালো হতো এই মুহূর্তে। রোজা চোখ পিটপিট করে তাকালো। লোকটা এভাবে বলছে কেন? তাকে কি এতটাই খারাপ লাগছে যে মানুষজন তাকে দেখলে ভূত ভেবে চেঁচিয়ে উঠবে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এক কাজ করো, তুমি অদৃশ্য হয়ে যাও, আমি ছাড়া যেন আর কেউ তোমাকে দেখতে না পায়। এটাই মনে হচ্ছে ভালো হবে। আহমেদের এমন উদ্ভাব করাতে রোজা লজ্জা পাওয়া ভুলে গেল। লোকটা কি পাগল হয়ে গেছে? কি বলছে এসব? নাকি আবার জ্বর এসেছে? আহমেদ আর কিছু না বলে রোজার হাতটা শক্ত করে ধরে বলল, চলো যাই। আহমেদ রোজার হাত ধরার সাথে সাথে তার ছোট্ট দেহখানা আবারও কেঁপে উঠল। ভুলে গেল একটু আগে আহমেদের করা পাগলামোগুলো। সে মাথা নিচু করে আহমেদের পিছে পিছে চলতে থাকলো। আবার মাঝে মাঝে এক পলক করে তাকাতে থাকলো আহমেদের মুঠোয় থাকা তার ছোট্ট হাতটার দিকে। সবসময় এভাবে হাত ধরে থাকলে মন্দ হবে না। মনে মনে রোজা ভেবে নিল, সারা জীবন যদি এভাবেই তার হাত এই মানুষটির হাতের মুঠোয় থাকে, তাহলে কতই না ভালো হবে, কতই না সুখকর হবে। এসব ভেবে রোজা লাজুক হাসলো। সবাই মিলে আলাদা করেই ভিআইপি কেবিন বুক করেছে তাদের পার্টির জন্য, যেখানে শুধুমাত্র তাদের পরিচিত থাকবে। আহমেদ এবং রোজা কেবিনে ঢোকার সাথে সাথে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। আহমেদ তার বন্ধুদের সাথে হাঁক করলো। এদিকে রোজা পড়েছে মহাবিপদে। এত বড় বড় দামড়া ছেলেগুলো তাকে আপু আপু বলে ডাকছে। তখন থেকে কানের কাছে মশার মতন প্যান প্যান করে বলছে, কেমন আছো আপু? ভালো আছো তো আপু? রোজা খুব চিন্তায় আছে। এইভাবে তার থেকে বয়সে বড় ভার্সিটির সিনিয়ররা যদি তাকে আপু বলে ডাকে, তাহলে তো ভার্সিটিতে বেশ সমস্যায় পড়তে হবে তাকে। আহমেদ রোজার এরকম ভয়ের তো চোখ মুখ দেখে মুচকি হাসলো। হুমায়রা এবং দিয়াও আছে এখানে। হুমায়রা এসে আহমেদকে বলল, ভাইয়া এত লেট করলেন কেন? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার তো 2 বার ঘুম হয়ে গেল। হুমায়রার কথা শুনে সবাই হেসে উঠল। এদিকে ক্ষণিক সময় পর আহমেদের হঠাৎ চোখ গেল তার দিকে অদ্ভুত লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকা সারিয়ার দিকে। এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? সে তো এই মেয়েটাকে এখানে ডাকেনি। আহমেদ তৌসিফকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, এই নির্লজ্জ মেয়েটাকে কেন এনেছিস? তৌসিফ বলল, আরে ভাই, আমি আনিনি, এই রকিরা এনেছে। সারিয়াকে তুই তো জানিসই, যখন ওই খোঁজ পেয়েছে তুই এখানে আসবি, তখন ওই রাকিদের সাথে ভাব জমিয়ে পিন পিন করে কুকুরের মতো করে ওদের পিছু পিছু চলে এসেছে। আর তুই যে সারিয়াকে পছন্দ করিস না, এটা শুধু আমি জানি। রকিরা কি জানে নাকি? টেনশন নিস না, কিচ্ছু হবে না। আর আজকে তো এখানে রোজা আছে, তুই রোজার সাথে থাকবি সব সময়, তাহলেই তো হলো, তাই না? আহমেদ মনে মনে বলল, রোজা আছে দেখেই তো ভয়। এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই। যদি রোজার উপর নজর দেয়, কোনো ঝামেলা না হলেই হবে। আসলে এই সারিয়াটাকে তার বিপদের আরেক নাম মনে হয়। এরই মধ্যে সবাই মিলে রেস্টুরেন্টে টেবিলে বসে পড়ল। আহমেদ রোজাকে চেয়ার এগিয়ে দিয়ে বসতে দিল, নিজেও রোজার পাশে বসলো। তাদেরকে দেখে সারিয়ার চোয়াল শক্ত হয়ে আসলো। সে তো আজ শুধুমাত্র আহমেদকে সিডিউস করবে বলে এরকম খোলামেলা পোশাক পরে এসেছে, কিন্তু আহমেদ তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সারিয়ার মেজাজটা তখন থেকে খারাপ হয়ে আছে। সে অগ্নিচোখে রোজার দিকে তাকিয়ে। সবাই খাওয়া শুরু করলে হঠাৎ আহমেদের ফোন বেজে উঠল। সে রোজার দিকে ক্ষমা প্রার্থনায় ভরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি। বলে ফোন কানে নিয়ে বাইরে চলে যাওয়ার আগে তৌসিফকে কিছু একটা ইশারা করে বলল।
তৌসিফ মাথা নাড়িয়ে তাকে নিশ্চিন্তে থাকতে বলল। এরই মধ্যে হঠাৎ আহমেদের এক ক্লাসমেট রকি সারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারিয়া, আর কতদিন এইভাবে সিঙ্গেল থাকবি বলতো? তোর বিয়ের খাওয়ার ইচ্ছে কিন্তু আমাদের অনেক দিনের। সিয়ামও বলল, তাই তো, আর তুই না কার সাথে রিলেশনে গেলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি? সারিয়া দুঃখী কণ্ঠে বলল। হ্যাঁ রে, ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ রকির এক বন্ধু বলে উঠল। একটা কথা বলি গাইস। সবাই তার দিকে উৎসাহের সাথে তাকালো। রোজাও তাকালো তার দিকে। সে বলে উঠল, আমাদের আহমদ এবং সারিয়াকে কিন্তু বেশ মানায়, দুজন মিলে একটা চমৎকার জুটি হয়, কি বলিস তোরা? সবাই উৎফুল্লে বলে উঠল। হ্যাঁ রে, তাই তো। সারিয়া যেন বেশ খুশি হলো কথাটা শুনে। রোজা যেন মুহূর্তে স্থবির হয়ে গেল। কি শুনলো সে এটা? তার হৃৎপিণ্ডের ধুকপুকানিটা হঠাৎ করে থেমে যাওয়ার মতো অনুভব হলো। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, যেন পুরো দেহ অবশ হয়ে গেছে। তার চোখের পলক একবারের জন্য পড়ল না। সারিয়া এবং আহমেদের নাম একসাথে শুনে তার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর ছুরি চালিয়ে দিয়েছে। তৌসিফও হকচকিয়ে গেল। এই মুহূর্তে সেরকম কিছু আশা করেনি। সে বড় বড় চোখ করে চুপসে যাওয়া রোজার দিকে তাকালো। রোজার এই ব্যথার মধ্যেই আরেকজন বলে উঠল, আরে আমি তো ভেবেছিলাম আহমেদ এবং সারিয়া রিলেশনে আছে। দুজনকে একসাথে যা মানায় না ভাই, কি আর বলবো। সারিয়া লাজুক কণ্ঠে বলে উঠল। আমিও তো তাই চাই রে, আমারও মনে হয় ইউ আর মেড ফর ইচ আদার। শেষের কথাটা সারিয়া রোজার দিকে আর চোখে তাকিয়ে বলল। এদিকে তৌসিফের খাওয়া বন্ধ হয়ে আছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। আসলে তৌসিফ ছাড়া আর কেউই জানে না যে আহমেদ রোজাকে ভালোবাসে। সবাই মনে করে আহমেদ রোজাকে বোনের মতো দেখে। রোজার হৃদয় ক্রমশ ভারী হয়ে উঠছে। আহমেদ আর সেই মেয়ের নাম একসঙ্গে আবার শুনে রোজার বুকের ভেতর যেন হালকা এক ব্যথা ছড়িয়ে পড়ল। মুখে হাসির ছায়া টিকিয়ে রাখতে চাইলেও তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে অনুভব করলো তার এতদিনের লুকানো ভালোবাসা যেন হঠাৎ করে ধোঁয়ার মতন মিলিয়ে যেতে বসেছে। এদিকে রকি আবার প্রথম দেখাতেই রোজাকে পছন্দ করে ফেলেছে। সে তো মনে মনে রোজাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে। রোজার সাথে কথা বলার অজুহাতে সে আবার রোজাকে বলে উঠল, কি মনে হয় রোজা, আহমদ এবং সারিয়াকে বেশ মানায় না? রোজা ম্লান চোখে হেসে বলল, হ্যাঁ, খুব মানায়। তৌসিফ অসহায় চোখে তাকালো রোজার দিকে। মেয়েটাকে এই মুহূর্তে দেখে তার খুব মায়া হচ্ছে। আসলে রকির সাথে তৌসিফের তেমন ভালো সম্পর্ক নেই, যে কারণে কিছু বলতে পারছে না। তাহলে এখনই গিয়ে তার মুখ ফাটিয়ে দিত। এদিকে রোজা খুব কষ্ট করে নিজের চোখের পানি আটকে রেখেছে। তার জলে টইটুম্বুর মেঘলা চোখে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মধ্যে রকি আবারও সারিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই চিন্তা করিস না তো, আহমেদ ফিরে আসুক, এখনই আমি তোর আর আহমেদের বিয়ের কথা বলবো। কেন তোর মতো এত সুন্দরী হট একটা মেয়েকে বিয়ে করবে না বলতো? অবশ্যই অ্যাকসেপ্ট করবে, টেনশন নিস না। সারিয়া লাজুক চোখে নিজের চুল কানে গুজলো আর বলল, আমার তো মনে হয় আহমেদও মনে মনে আমাকে পছন্দ করে, আসল বলতে পারে না। রকি বলল, হতে পারো, আসুক তাহলে আজ। এর একটা দফা করতেই লাগবে, কি বলিস সবাই? তৌসিফ এবং রোজা বাদে সবাই উৎফুল্লে সম্মতি জানালো। রোজার সহ্যসীমা বাইরে চলে গেল সবকিছু। আহমেদের ওপর তার ভীষণ রাগ লাগছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার উদ্দেশ্যে বলল, ভাইয়া, আপনারা তাহলে এনজয় করুন, আমার না একটু কাজ আছে, আমার এখনই বাড়ি ফিরে যাওয়া দরকার। রকি বলে উঠল। কেন রোজা, থাকো, এখানে তো কিছুই হলো না। রোজার সাথে সাথেই টেবিল থেকে এক গ্লাস জুস উঠিয়ে নিল এবং ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল সে। এরপরে মুখ মুছে বলল, আবার কোনো একদিন হবে ভাইয়া, আমার এখন খুব যাওয়া দরকার, আসছি। কোনো মতে এলোমেলোভাবে কথাগুলো বলে তড়িঘড়ি করে সে হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো রেস্টুরেন্ট থেকে। তৌসিফ আটকাতে গিয়েও আটকাতে পারল না। রোজার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর তৌসিফ সাথে সাথেই তার ফোন বের করে কিছু একটা টাইপ করলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রোজা ফুটপাতে হাঁটতে থাকলো। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কখনোই এমন কিছু ভাবেনি। তার এখন মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন সারিয়া সবসময় আহমেদ এবং তার মাঝে চলে আসতো। রোজা মনে মনে নিজেকেই ধিক্কার জানালো। আসলেই তো, আহমেদ তো কত বড় একজন স্ট্যাটাসের ছেলে, সে কত উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে। তার মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে তাকে তো কোনোভাবেই মানায় না। সে কিভাবে এরকম অসম্ভব চিন্তাভাবনা করেছিল কে জানে। বারবার চোখ মুছতে মুছতে রোজার চোখ দুটো লাল হয়ে গেছে। আশেপাশে গাড়ি থাকলেও সে এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করলো।